গ্রেনেড হামলা মামলায় আপিলেও বেকসুর খালাস পেলেন তারেক রহমান। ২১ আগস্টের নারকীয় ঘটনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বার রাষ্ট্রের। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন তাহলে হয়তো জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্তি করতেন না। আদালত বলেছেন, আর একটা অবজারভেশন ছিল হাইকোর্টের, যে মিনিস্ট্রি অফ হোমকে ডাইরেকশন দিয়েছিলেন যেন এটা প্রপারলি ইনভেস্টিগেট করা হয়। গণহত্যার মামলায় সাবেক আইজিপি মামুনকে জেরা, চার্জশিটভুক্তরা প্রার্থী হতে পারবেন না নির্বাচনে, থাকবে না সরকারি চাকরি। উপদেষ্টা পরিষদে আইন সংশোধন। নতুন বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন ও বিদ্যুৎ কেন্দ্র নীতিমালা ২০২৫ আজকে গৃহীত হল। সংস্কারের নামে গণভোটের দাবির সমালোচনা বিএনপি নেতাদের। পিয়ার ধোয়া তুলে নির্বাচন ভণ্ডুলকারীদের প্রতিহত করবে জনগণ। আবার আপনারা ষড়যন্ত্র শুরু করেছেন, এই ষড়যন্ত্র আপনাদের কোনো লাভ হবে না। আমাদের এই দাবি না মানলে আমরা নির্বাচন করব না, অথবা আমরা আন্দোলন করব। এটা হচ্ছে অগণতান্ত্রিক, এটা শেখ হাসিনার চিন্তার প্রতিফলন। ডাকসুতে উৎসব মুখর প্রচারের মাঝে ষড়যন্ত্রের অভিযোগ অনেকের। জাকসুতেও জমজমাট নির্বাচনী গণসংযোগ, প্রার্থীদের ডোপ টেস্টের কথা জানালো কমিশন। কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ওঠা দুর্নীতি অনিয়মের অভিযোগের তদন্ত করছে টিআই। এখনো নিয়ন্ত্রণে আসেনি অর্থ পাচার। আরাকান আর্মির প্রভাবে সীমান্তে বাড়ছে মাদক অপহরণের মতো অপরাধ। প্রত্যাবাসনে অন্তরায়, বলছেন রোহিঙ্গা নেতারা। কঠোর বার্তা দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। তার পেছনে তার ব্যাকআপ ছিল, হুইচ ইজ কল্ড ডেটারেন্ট এফেক্ট। আমাদের ডেটারেন্ট এফেক্টটা অবশ্যই তৈরি করতে হবে। চট্টগ্রাম কক্সবাজার রুটে 4টি পরিবহনে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে যাত্রীরা। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের ৩৬ ঘন্টা কর্মবিরতি। প্রায় 1 ঘন্টা বসে থাকছে, এখন গাড়ি কোনো খোঁজখবর নাই। গাড়ি না পাওয়ার ফলে মানুষ তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে। সন্ধ্যার বাংলাদেশে আমন্ত্রণ সবাইকে। আমি জান্নাতুল কলি আছি আপনাদের সাথে। শিরোনাম দেখছিলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলেও খালাস পেলেন তারেক রহমান সহ সব আসামিরা। আপিল শুনানিতে আসামিদের খালাস দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, মুফতি হান্নান সহ ১২ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি জোর করে আদায় হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। আইনজীবীরা বলেন, ন্যায় বিচারকে গুরুত্ব না দিয়ে এই মামলাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল আওয়ামী লীগ। ২১ আগস্টের নারকীয় এই ঘটনায় মামলার পরবর্তী কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়ার ভার এখন রাষ্ট্রের। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে হয় গ্রেনেড হামলা। নিহত হন আওয়ামী লীগের নেতাকর্মী সহ ২৪ জন। ওই ঘটনায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযুক্ত হন ২৮ জন। আর তত্ত্বাবধায়ক সরকারের আমলে শুরু হয় বিচার। তবে ২০০৯ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ নতুনভাবে তদন্ত শুরু করে। টানা ৪১০ দিন টিএফআই সেলে নিয়ে পুনরায় স্বীকারোক্তি আদায় করা হয় মুফতি হান্নানের। সম্পূরক চার্জশিটে যুক্ত করা হয় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ আরও অনেককে। আলোচিত এই মামলায় ২০১৮ সালে বিচারিক আদালত ফাঁসির দণ্ড দেন বাবর সহ ১৯ জনকে। যাবজ্জীবন হয় তারেক রহমান সহ আরও ১৯ জনের। কিন্তু ২০২৩ সালের ১ ডিসেম্বর ওই রায় বাতিল করে হাইকোর্ট। রায়ে বলা হয়, সম্পূর্ণ চার্জশিট এবং বিচারের পুরো প্রক্রিয়াই ছিল বেআইনি। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের রায় টানল চূড়ান্ত সমাপ্তি। মুক্তি মিলেছে মামলার সব আসামির। আইনজীবীদের বক্তব্য, কখনোই এ মামলার ন্যায়বিচার চায়নি আওয়ামী লীগ। আবার প্রমাণিত হলো যে আইনের শাসন আছে, আর বিনা বিচারে অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া যাবে না, এটা আবার প্রতিষ্ঠিত হলো। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, আইবি রহমানের বিচার চাইতেন, তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্তি করতেন না।
বাবরের আইনজীবীর দাবি, নির্যাতন করে আদায় করা হয়েছিল মুফতি হান্নানের দ্বিতীয় জবানবন্দি। এছাড়া 11 আসামির স্বীকারোক্তি স্বপ্রণোদিত ছিল না। আদালত বলেছেন, আর একটা অবজারভেশন ছিল হাইকোর্টের, যে মিনিস্ট্রি অফ হোমকে ডাইরেকশন দিয়েছিলেন যেন এটা প্রপারলি ইনভেস্টিগেট করা হয়। সেই ক্ষেত্রে বলছেন আপিল বিভাগ যে এটি সেপারেশন অফ পাওয়ার যে নীতি আছে, এই নীতিকে ভায়োলেট করে। এই জন্য রাষ্ট্র কি করবে, আদালত কোর্ট কি করবে, সরকার, এটি তাদের দায়িত্ব, কোর্ট সেটা ডিকটেট করবে না। এর মাধ্যমে 2 দশক জুড়ে দেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত এই মামলার বিচারিক যাত্রার অবসান ঘটল। আসামিরা খালাস পেল, 24 জন নিহতের ঘটনার বিচার ঝুলেই রইল। যে এখানে একটি ঘটনা ঘটেছে, যারা ভিকটিম ছিলেন তাদেরও যেমন ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, ঠিক একইভাবে যারা আসামি হবেন তাদেরকেও আপনি যেভাবে ইচ্ছা এভাবে সাজা দিতে পারবেন না। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। তার মধ্যে প্রধানতম অবজারভেশন, পুলিশের গোপালগঞ্জ দ্বন্দ্ব থামাতেই চুক্তিভিত্তিক নিয়োগের সময়সীমা বাড়ানো হয়। আর রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর জেরার মুখে আবারও এই কথা জানান মানবতাবিরোধী অপরাধের মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। অবশ্য স্টেট ডিফেন্স বলছেন, স্বীকারোক্তি দিলেই মামুনের পার পাওয়ার সুযোগ নেই। প্রসিকিউশন জানিয়েছে সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের প্রথম সপ্তাহে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে শেষ হবে সাক্ষ্য গ্রহণ। রাজসাক্ষী হিসেবে 2 দিন আগেই ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন চৌধুরী আব্দুল্লাল মামুন। সেখানে উঠে আসে আওয়ামী লীগ আমলে গুম, হত্যা, নির্যাতন, নির্বাচনের কারচুপি সহ নানা বিষয়। বৃহস্পতিবার সকালে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষীকে জেরা করে স্টেট ডিফেন্স। এদিন শেখ হাসিনার জুলাই আন্দোলনের নির্দেশনা সম্পর্কিত প্রশ্ন করেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন। জবাবে চৌধুরী মামুন আবারও বলেন, পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ছিল না। গোপালগঞ্জ দ্বন্দ্ব থামাতেই বাড়ানো হয় চুক্তিভিত্তিক নিয়োগের সময়। এছাড়া জুলাই অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পৃক্ততার কথা পুনরায় বর্ণনা করেন। কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাসায় নিয়মিত বৈঠক করতেন তার বর্ণনা আবারও উঠে এসছে। এছাড়া টিএফআই সেলে ব্যারিস্টার আরমান সহ অন্যান্য বন্দীদেরকে যে রাখা হতো, কার নির্দেশে রাখা হতো, কারা এটা নিয়ন্ত্রণ করত, কিভাবে নিয়ন্ত্রিত হতো, কার নির্দেশে এদেরকে তুলে আনা হতো, এই সম্পর্কে বিস্তারিত জেরা উনি করেছেন। এ সময় প্রসিকিউশন জানায়, অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই শেষ হবে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদের প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষ হবে। এই ক্ষেত্রে ডিফেন্সের যেহেতু আসামি পলাতক, কাজে ডিফেন্সের আর সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ নাই। পরে ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী বলেন, স্বীকারোক্তি দিলেও পার পাওয়ার সুযোগ নেই মামুনের। জেরার একটা পর্যায়ে উনি বলেছে যে আমি ক্ষমা চেয়েছি, একটা পর্যায়ে বলেছে। আমি বলেছি এ কথা যে ক্ষমা চাইলেই সব কিছুর ক্ষমা হয় না। বিশেষ করে এটা আমি তখনও বলি নাই, কিন্তু বলার সময় আসবে যে হত্যা মামলার আবার ক্ষমা কি, অনেক কিছুরই ক্ষমা হয় কিন্তু হত্যা করার কোনো ক্ষমা হয় না। এই মামলায় চৌধুরী আব্দুল্লাল মামুন সহ এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 36 জন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট জালিয়াতির মামলায় এই চিঠি পাঠায় দুদক। দুদকের অভিযোগপত্রে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে 2024 সালের 26 ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুদক। পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়া অভিযোগে 6 মামলায় গত 10 মার্চ অভিযোগপত্রের অনুমোদন দেওয়া হয়। মানবতাবিরোধী মামলায় যারা অভিযুক্ত হবে তারা আর কোনো নির্বাচনে অংশগ্রহণ নিতে পারবে না। আর একই সাথে চার্জশিটে নাম থাকলে জনপ্রতিনিধি কিংবা সরকারি চাকরিতেও থাকতে পারবেন না তারা। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং লাইসেন্সের অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
বৈঠকে ইন্টারন্যাশনাল ক্রাইমস অর্ডিন্যান্স 2025-এর চূড়ান্ত অনুমোদন সহ বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয়। পরে এ বিষয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, মানবতা বিরোধী অপরাধে আনুষ্ঠানিক অভিযোগপত্রে কারণ নাম এলে তিনি আর কোনো ভোটে প্রার্থী হতে পারবেন না। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের সেকশন 9 1 এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। শুধু প্রার্থী বা জনপ্রতিনিধি নয়, এই ধারায় অভিযুক্তরা সরকারি চাকরিতেও থাকতে পারবেন না বলে জানান শফিকুল আলম। তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন। বৈঠকে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক লাইসেন্সের অনুমোদন দেয়া হয়েছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বলেন, এতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা রহিত করা হয়েছে। বর্তমান নীতিমালায় যারা এই মধ্যবর্তী স্তরে লাইসেন্স নেবেন তারা টাওয়ার কোম্পানিগুলো ফাইবার সম্প্রসারণ নেটওয়ার্ক করতে পারবে এবং ফাইবার নেটওয়ার্কগুলো টাওয়ার করতে পারবে। এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি অনুমোদনও দেয়া হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। গত বছর এই জন্য সরকারের ৬৭,০০০ কোটি টাকা পাওয়ার সেক্টরে সাবসিডি দিতে হয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। নানা অজুহাতে নির্বাচন বয়কটের হুঁশিয়ারি দেওয়া রাজনৈতিক দলগুলোর সাথে স্বৈরাচার শেখ হাসিনার পার্থক্য নেই, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বলেছেন, রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমানকে ঠেকাতেই নির্বাচন ভণ্ডুলের পায়তারা চলছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামি খালাস পাওয়ায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। জুলাই বর্ষপূর্তি উপলক্ষে গণঅভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জন অধিকার পার্টি নামের একটি সংগঠন। আলোচনায় অংশ নিয়ে আসছে নির্বাচনের আগে বিচার ও সংস্কারের কাজ শেষ করার তাগিদ দেন কোনো দলের নেতারা। অনুষ্ঠানে অন্তর্ভুক্তিমূলক দেশ গঠনের তাগিদ দিয়ে রাজনৈতিক সংস্কৃতি বদলানোর আহ্বান জানান বিএনপি নেতারা। দিনের শেষে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের যারা মালিক, তারা সিদ্ধান্ত দেবে। সুতরাং আমাদেরকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে, সহনশীল হতে হবে। তিনি সমালোচনা করেন সংস্কারের নামে গণভোটের দাবি নিয়ে। বলেন, কোন রাজনৈতিক দলের আচরণে স্বৈরাচার শেখ হাসিনার চিন্তার প্রতিফলন দেখা যাচ্ছে। যে আমাদের এই দাবি না মানলে আমরা নির্বাচন করব না, অথবা আমরা আন্দোলন করব, এটা হচ্ছে অগণতান্ত্রিক, এটা শেখ হাসিনার চিন্তার প্রতিফলন। এটা থেকে বোঝা যায় শেখ হাসিনা কিছু খুদে স্বৈরাচার রেখে গেছে বাংলাদেশে। আপনার দাবির উপর যদি গণভোট দিতে হয়, আমার দাবির উপর আরেকটা গণভোট হোক, আরো 10টা দাবির আরো 10টা দাবি আছে, সকলের গণভোট হোক, তো বাংলাদেশের জীবনে নির্বাচন আর হবে না। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, তারেক রহমানকে দেশ পরিচালনায় ব্যর্থ করতেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। তারেক রহমান সাহেব যেন আগামী দিনের নেতৃত্বে, মানে দেশ পরিচালনার নেতৃত্বে না আসতে পারেন, প্রধানমন্ত্রী না হতে পারে, এই বিবেচনায় ইলেকশন বন্ধ করতে চান, দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান। আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, পিয়ারের ধোঁয়া তুলে যারা নির্বাচন ভণ্ডুল করতে অপরাজনীতির আশ্রয় নিয়েছে তাদের রুখে দিবে জনগণ। আবার আপনারা ষড়যন্ত্র শুরু করেছেন, এই ষড়যন্ত্র আপনাদের কোনো লাভ হবে না, লাভ হবে দিল্লি, লাভ হবে শেখ হাসিনা। অতীতে অনেক খেলা খেলেছেন, এখন কিন্তু জনগণের খেলা শুরু হয়েছে। আপিল বিভাগের রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় সাধুবাদ জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এই নির্যাতিত নেতা কর্মীদের পক্ষ থেকে আমরা শুকরিয়া আদায় করছি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
ডাকসু নিয়ে হাইকোর্টের রিটকে কেন্দ্র করে চাপা উত্তেজনা শেষে আবার উৎসব মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে এখনও নানা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন প্রার্থীরা। মত সৃষ্টি করে একটি পক্ষ বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেছেন অনেক প্রার্থী। আবার বহিরাগত এনে প্রচারণা চালানোর অভিযোগও করেছেন কেউ কেউ। তবে সব ষড়যন্ত্র পেছনে ফেলে ইতিহাসের অন্যতম সেরা ডাকসু নির্বাচনের প্রত্যাশা প্রার্থী আর ভোটারদের। গত কয়েকদিনের ছন্দপতনের পর ফের জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে পছন্দের প্রার্থীদের মনোভাবও বুঝে নিচ্ছেন ভোটাররা। বলছেন ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরাও। শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বেছে আনবে এবং তাদের প্রতিনিধিরা তাদের কণ্ঠস্বর হিসেবে প্রশাসনের কাছে ভূমিকা পালন করবে। এই উচ্ছ্বাসে তারা সবাই উচ্ছ্বাসিত হয়ে আছে। কম্পিটিটিভনেসটা থেকে বোঝা যায় যে এবার ডাকসু নির্বাচনটা অ্যাকচুয়ালি খুব ভালো হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। অনেক ডিপার্টমেন্টে এক্সাম চলতেছে, মিড সামনে, তো কারো ক্লাস যাতে ক্ষতি না হয় এটা একটা ভালো পদক্ষেপ। যে পর্যায়ে আমাদের দেশের পরিস্থিতি বা এক এক রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে তাদের মধ্যে যে কোঅপারেশনটা বা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টটা সেটা অবশ্যই আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে ইলেকশন ফেয়ার হবে। এদিকে বড় দলগুলোরও ছাত্র সংগঠনের পক্ষ থেকে নানা অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই। ছাত্র দলের ভিপি প্রার্থী অভিযোগ করেছেন একটি মহল পরিকল্পিতভাবে মব তৈরি করে ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে। অন্যদিকে ছাত্র শিবিরের অভিযোগ কিছু প্রার্থী বহিরাগতদের এনে প্রচারণা চালাচ্ছে যাতে ভোটের পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই ধরনের অনলাইন বেশিং, অনলাইন মব এবং সাইবার বুলিং করার জন্য একটা প্রিপারেশন বিরোধী শিবির যারা আছেন, যারা আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছেন, এদের এমন প্রিপারেশন আছে। তারা যেন কোনোভাবেই কোনো বিভ্রান্তিতে না গা ভাসায়, তারা যেন সচেতনতার সাথে প্রত্যেকটা সিদ্ধান্ত নেয়। এখানে আমরা যারা প্রার্থীরা আছি, আমরা যারা স্টেক হোল্ডাররা আছি, আমরা যদি দায়িত্বশীল আচরণ করি তাহলে ইনশাল্লাহ সেই ষড়যন্ত্র চক্রান্ত সেগুলো সবকিছু আমরা নস্যাৎ করে দিতে পারবো। কারণ আমরা এখানে যারা আছে সবাই জুলাইয়ের প্রজন্ম, জুলাইয়ে খুনি হাসিনাকে আমরা হটাইছি। সুতরাং পরবর্তীতে যারা হাসিনার এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে চাইবে, যারা ষড়যন্ত্র করতে চাইবে, তাদের পরিণতি হাসিনার চেয়ে খারাপ হবে। প্রার্থীদের আশা ক্যাম্পাস জুড়ে যে উৎসব আমেজ তৈরি হয়েছে তা ভোটের দিনও অব্যাহত থাকবে। একই সাথে নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তারা। এইখানে যারা এইসব নেতিবাচক কাজের সাথে জড়িত হচ্ছেন তাদেরকে আহ্বান করবো আপনারা এইসব থেকে সরে আসেন। আমরা একটা সহাবস্থানের রাজনীতি যেমন ফিল্ডে আছে, অনলাইনে যাতে সেটা আমরা রাখি। আমরা যারা নির্বাচন করছি আমরা চেষ্টা করছি এখানে যাতে স্টুডেন্টদেরকে যত বেশি সম্ভব ভোট কেন্দ্রমুখী করা যায়। আর যে বন্ধটা ইউনিভার্সিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই বন্ধ তো ক্যান্সেল হয়েছে, সেই জায়গা থেকে আমরা আশাবাদী যে এখানে ভোটার টার্নআউটটা বাড়বে। বুথের সংখ্যা 500 থেকে বাড়িয়ে 710টি করা হয়েছে। তবে 39,000 ভোটার সময় মতো ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা জানিয়েছেন অনেক প্রার্থী। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। উৎসবমুখর পরিবেশে জাকসুতে চলছে প্রার্থীদের প্রচারণা। ভোটারদের কাছে গিয়ে নানা সমস্যার কথা শুনছেন প্রার্থীরা। আশ্বাস দিচ্ছেন সবাই মিলে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করার। জাকসু নির্বাচনে সকল প্রার্থীদেরই ডোপ টেস্ট করতে হবে এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে রাকসুতে শুরু হয়েছে মনোনয়ন জমা কার্যক্রম। আর প্রথম দিনে মনোনয়ন জমা দিয়েছেন প্রায় 30 জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে প্রচারণার 7ম দিন। সকাল হতেই ক্যাম্পাসের মুরাদ চত্বর থেকে গণসংযোগ শুরু করেন প্রার্থীরা। এরই মধ্যে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ প্রার্থীদের 7টি প্যানেল ঘোষণা হয়ে গেছে। সহপাঠী থেকে শুরু করে সব ব্যাচের কাছে যাচ্ছেন ভিপি, জিএস, এজিএস প্রার্থীরা। আশ্বাস দিচ্ছেন শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার। প্রথম দিন থেকে যে সারা দেখেছি সেই সারা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বেশ রমরমা পরিবেশ, দেখা যায় যে ফেস্টিভ। একটা ফ্যাকাল্টির সামনে হচ্ছে আমরা সবাই কাগজ দিচ্ছি, সবাই কথা বলছে। সাইকেল অথবা স্কুটির জন্য একটা ইউনিভার্সিটির এককালীন লোনের ব্যবস্থা করবে যেটা পরিশোধযোগ্য হবে। তবে প্রচারণায় নেমে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ অনেক নারী প্রার্থীর। প্রতিযোগিতার জায়গাটি সুষ্ঠু রাখার আহ্বান তাদের। সমস্ত কিছুতে নারীরা একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই নারীদেরকে পিছিয়ে রাখার জন্য এই রকম নোংরা আয়োজন কিন্তু ক্যাম্পাসে শুরু হয়েছে এবং প্রশাসন সেখানে কোনো রকম তদারকি করছে না। 11 সেপ্টেম্বর অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। এছাড়া প্রত্যেক প্রার্থীকেই ডোপ টেস্ট করতে হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।
আমরা নির্বাচন কমিশন ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি সকল প্রার্থীর ডোপ টেস্ট সম্পন্ন করা হবে নির্বাচনের আগে। এদিকে রাকসু নির্বাচনে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম। রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে রোববার পর্যন্ত জমা দিতে পারবেন প্রার্থীরা। যাচাই বাছাই শেষে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে 10 সেপ্টেম্বর। মাদকাসক্ত থেকে শুরু করে যারা কোনো ধরনের আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি থেকে শুরু করে যাদের নামে কোনো ধরনের মামলা আছে তাদের জন্য এই যে রাকসুর যে অংশগ্রহণ সেটা যেন নিশ্চিত করা হয়। 5 বারের মতো এটাকে বাড়ানো হয়েছে, তো দীর্ঘদিন শেষে যে আজকে জমা দিতে পারলাম এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আগামী 25 সেপ্টেম্বর হবে রাকসুর ভোট গ্রহণ। গণনা শেষে ওই দিনই ফলাফল ঘোষণার কথা রয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখনই চাইবেন দেশে ফিরবেন, এই তথ্য জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন এখন পর্যন্ত লন্ডনে বাংলাদেশ মিশনে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করেননি তিনি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা জানিয়েছেন তারেক রহমান আবেদন করলে পাসপোর্টের ব্যাপারে যথাযথ উদ্যোগ নেবে সরকার, তবে নিজ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এমন উদ্যোগ নেওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। তৌহিদ হোসেন বলেন ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ দেখিয়েছে, তবে এই নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন তিনি। একই সাথে জানান অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্র এবং উন্নয়ন সহযোগীদের অবস্থান নিয়ে এখনই মন্তব্য করার অনুমান নির্ভর হবে। দেখুন, উনি কখন আসবেন সেটা সিদ্ধান্ত কিন্তু ওনার। আসার জন্য উনি এই দেশের নাগরিক, উনি আসতে পারেন যে কোনো সময়। আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করব, কিন্তু সিদ্ধান্ত তো তার নিতে হবে। আমি জানি না এখন পর্যন্ত, বা অন্তত খোঁজ নিয়ে হবে, যদি করেও থাকেন সেটা আমার গোচরে আসেনি। বাট উনি যদি আসবেন, যখন আসতে চাইবেন তখন তো তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দেওয়ার সেটা আমরা দিতে পারবো। আগামী জাতীয় নির্বাচনে গণমাধ্যমের জন্য জারি করা ইসির নীতিমালার বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন সংবাদকর্মীরা। লিখিতভাবে এটি সংশোধনের প্রস্তাব দিয়েছেন তারা। জবাবে ইসি বলছে কমিশন সহ কেউই আস্থার সংকটের বাইরে না, এটা জাতীয় সংকট। সুষ্ঠু ভোট করতে গণমাধ্যম নীতিমালার সাংবাদিকদের অবাধ বিচরণের জন্য যা যা করা দরকার তাই করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণমাধ্যম নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন। গণমাধ্যম কর্মীদের দাবি পুরনো নীতিমালার বেশিরভাগ বিষয়ই বহাল রাখা হয়েছে নতুন নীতিমালায়। এটা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা না করার অভিযোগও উঠেছে। ইসির গণমাধ্যম নীতিমালায় বলা হয়েছে ভোটের সময় বৈধ কার্ডধারী সাংবাদিকরা সরাসরি কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তবে তথ্য সংগ্রহ, ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রে প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি লাগবে। 2 এর অধিক সাংবাদিক একই ভোট কক্ষে প্রবেশ করতে পারবেন না। ভোট কক্ষে একজন সাংবাদিক 10 মিনিটের বেশি থাকতে পারবেন না। নেওয়া যাবে না কারো সাক্ষাৎকার। জানানো হয় ভোট গণনার সময় সাংবাদিকরা থাকতে পারবেন এবং ছবিও তুলতে পারবেন, কিন্তু সরাসরি সম্প্রচার করা যাবে না। গণমাধ্যম নীতিমালা নিয়ে ইসির সঙ্গে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর মতবিনিময় হয়। নীতিমালাকে স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বলে জানিয়েছেন নির্বাচন বিটে কর্মরত গণমাধ্যম কর্মীরা। কোন পলিটিক্যাল পার্টির যে এজেন্ট ওখানে বসে, সে নির্বিঘ্নে তার দায়িত্ব পালন করতে পারছে কিনা, তাকে কোনো ভয়ভীতি দেখানো হচ্ছে কিনা, আমি যদি তার সাথে কথা না বলি আমি কিভাবে জানবো? আমাদের যদি হাত পা বেঁধে দেওয়া হয় তাহলে কাজ করার সুযোগটা অনেকাংশেই কমে যাবে। সুরক্ষা ও নিরাপত্তা সুনির্দিষ্ট কোনো বিধান রাখা হয়নি। ভোটের দিন সাংবাদিকদের কাজে প্রতিবন্ধকতাকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি উল্লেখ করা বাঞ্ছনীয়। কমিশন বলছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হলে কমিশন ও গণমাধ্যম পরস্পরকে সহায়তা করতে হবে। আপনি আপনারা সবাই মিলে কেউ কিন্তু আস্থার জায়গায় নাই। আমি আস্থার জায়গায় আসি আমি দাবি করি না। এই যে আস্থার সংকট, এটা আমাদের জাতীয় সংকট। আপনাদের দিক থেকেও আমাদেরকে সহযোগিতা করুন বাস্তবতার নিরিখে, যার যার অবস্থান থেকে, যাতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারি। ট্রান্সপারেন্ট ভোটের জন্য আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আপনাদের যাতে সহজ হয়, অবাধ তথ্য হয়, আমরাও চাচ্ছি। কোনো অন্যায় প্রশ্রয় দিব না ইনশাল্লাহ। ভুল হতে পারে,
অন্যায় কোনো প্রশ্রয় হবে না। এদিকে ভোট সুষ্ঠু করতে হলে খোলা মাঠে ভোট গ্রহণের পরামর্শ দেন কমিশনার তাহমিদা আহমদ। ওপেন স্পেসে নির্বাচন, সেটাই হবে ট্রান্সপারেন্ট, কিন্তু ওই কি বলে বদ্ধ ঘরে কোনোদিনও ট্রান্সপারেন্ট করতে পারবেন না। আরএফইডির প্রস্তাব যাচাই বাছাই করে গণমাধ্যম নীতিমালা প্রয়োজনে সংশোধন করা হবে জানিয়েছে ইসি। আপনারা এই কমিশন থেকে অনেক বেশি তথ্য পান। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে ওঠা দুর্নীতি অনিয়মের অভিযোগ তদন্ত করছে টিআই, জানিয়েছে সংস্থাটির চেয়ারপারসন ফ্রাসোয়া ভ্যালেরিয়া। 3 দিনের সফরে ঢাকায় এসে মব ভায়োলেন্সের বিষয়ে উদ্বেগ জানান তিনি। আর টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ করছে সংস্থাগুলো। ঢাকায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই এর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাসোয়া ভ্যালেরিয়া তার 3 দিনের সফর নিয়েই ছিল সংবাদ সম্মেলন, যেখানে উঠে আসে বাংলাদেশ নিয়ে টিআই এর নানা পদক্ষেপ ও ভাবনা। আমাদের পুরো অসন্তোষ, সেটা শুধুমাত্র রাজনৈতিক সরকারের সময় সেটা ছিল, সেটি বললে চলবে না। আমরা জানি যে আমাদের পুরো অসন্তোষ বর্তমান সরকারের কোনো কোনো মহল থেকে আছে। জানান, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের যে অভিযোগ উঠেছে তার তদন্ত চলমান। নির্বাহী বিভাগ থেকে বিচার ব্যবস্থাকে আলাদা করার পরামর্শ দেন তিনি। দাবি তোলেন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের সঠিক বিচারের আওতায় আনার। You cannot fight against abuse of power in a climate of violence. মব ভায়োলেন্সের মতো বিষয়গুলো নিয়ে টিআই উদ্বিগ্ন। সাংবাদিক সহ সাধারণ মানুষও আক্রান্ত হচ্ছেন। এটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে বাধাগ্রস্ত করবে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে এখন টেকসই সংস্কার প্রয়োজন বলে মনে করে টিআই। These murders are on the rise. কিছুটা প্রতিরোধ হলেও অর্থ পাচার এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে জানায় টিআইবি। যদিও নতুন অ্যাক্টরের জন্ম হয় না সেটা আমরা বলতে পারবো না, বা হচ্ছে না সেটা আমরা বলতে পারবো না, সেটা আছে। কিন্তু সার্বিকভাবে ব্যাংকিং সেক্টর এখন আগের তুলনায়, যদিও সংস্কারে আরো অনেক দূর যেতে হবে, কিন্তু বেশ উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। দুদক সংস্কার কমিশনের সকল কার্যক্রম টিআইবির নিজস্ব অর্থায়নে এবং নিজস্ব কার্যালয়ে নিজস্ব উদ্যোগে, ঢাকার বাইরে যে কাজগুলো হয়েছে সেগুলো টিআইবির নিজস্ব উদ্যোগে হয়েছে। সরকারের কাছ থেকে কোনো অনারারিয়া বা সম্মানী ইফতেখারুজ্জামান নেয় নাই। অর্থ পাচার রোধ এবং পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে চাপ সৃষ্টি করছে টিআইবি, এমনটাও জানানো হয় সংবাদ সম্মেলনে। টিআইবি, টিআইইউকে, স্পটলাইট কমিশন, এই ধরনের সংস্থাগুলো যুক্তরাজ্যে সরকারের প্রতি চাপ সৃষ্টি করে আমরা কিছুটা অগ্রসর হতে পেরেছি। আমরা আশা করছি সেটা অব্যাহত। আমরা এখন চেষ্টা করছি কানাডাতে একই যেটা বেগম পাড়ার কথা আপনারা লেখালেখি করেন, প্রচার করেন, সেখানে আমরা চেষ্টা করছি প্রতি বছর $1 ট্রিলিয়ন উন্নয়নশীল দেশগুলো থেকে উন্নত দেশে পাচার হয়। কিন্তু যেটা তিনি বলেন নাই সেটা হচ্ছে তার মাত্র 1% ফেরত আসে, মাত্র 1%। এবং এই যে 1% টাকাটা ফেরত আসতে গড়ে 6 থেকে 8 বছর সময় লাগে। দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার কমিশনে টিআইবি প্রধানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। জবাবে টিআই চেয়ারম্যান বলেন, সরকার এবং তার অংশীজনদের বিতর্কিত ভূমিকার সমালোচনার ক্ষেত্রে কোনো আপোষ নেই। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আরাকান আর্মির প্রভাবে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বাড়ছে মাদক অপহরণ সহ অপরাধ। ইয়াবার বিনিময়ে খাদ্য সংগ্রহ করার অভিযোগ উঠেছে আরাকান আর্মির বিরুদ্ধে। অপরাধ ঠেকাতে তৎপরতা বৃদ্ধির কথা জানিয়েছে বিজিবি কর্মকর্তারা। আরাকান আর্মির সীমান্ত অতিক্রম বন্ধ করা না গেলে অপরাধের মাত্রা দিন দিনই বাড়বে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক এবং রোহিঙ্গা নেতারা। রোহিঙ্গা বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে রিয়াজ রায়হানের ধারাবাহিকের আজ থাকছে 5ম এবং শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন আমাদের আরেক সহকর্মী জিহাদ ইসলাম। সন্ধ্যা নামলেই এভাবে তম্বু এলাকায় খাদ্যপণ্যের বোঝা নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয় একদল মানুষের। খোঁজ নিয়ে জানা গেছে এসব খাদ্যপণ্য যায় কাঁটাতারের ওপারে আরাকান আর্মির ক্যাম্পে। শুধু সন্ধ্যায় নয়, দিনের বেলায়ও দেখা মেলে এমন চিত্র। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাক্ষংছড়ির তম্বু থেকে টেকনাফের নীলা পর্যন্ত অন্তত 2টি ব্যাটালিয়ন ও 6টি ক্যাম্প আছে আরাকান আর্মির। তবে ঘুমদুমের ওপারে ডেকিবুনিয়া ব্যাটালিয়ন ও তম্বু রাইট ক্যাম্পের মাঝামাঝি এ স্থান দিয়ে সবচেয়ে বেশি খাদ্যপণ্য সংগ্রহ করে আরাকান আর্মি। উখিয়া ও তম্বু বাজারের একাধিক সিন্ডিকেট এই কাজের সঙ্গে যুক্ত বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বরাতে জানা গেছে। তবে যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান বিজিবি কর্মকর্তারা। আমরা যদি ইয়াবার চালানটা বন্ধ করতে পারি তাহলে ইয়াবার পরিবর্তে তারা খাদ্যদ্রব্য নিতে পারবে না। তো
তখন তাদেরকে ক্যাশ টাকা দিয়ে হয়তো জিনিসটা প্রক্রিয়া করতে হবে। ওইটাই আমরা চেষ্টা করছি যেন ইয়াবাটা যেন আমাদের দেশে না আসে, তাহলেই এই খাদ্যদ্রব্য যাওয়ার প্রবণতাটাও কমে যাবে। আপনি জানেন আমাদের বর্ডারটা অনেক পোরাস, অর্থাৎ অনেক গ্যাপ আছে এই বর্ডারে, তো অনেক রাস্তা আছে যেগুলি আসলে হিলি এবং যেগুলি হচ্ছে সহসাই অ্যাক্সেস করা যায় না। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, তমরু বাজারের পর সীমান্ত ঘেঁষা পাড়ায় দুপুরে ও সন্ধ্যার পর আনাগোনা বাড়ে আরাকান আর্মির সদস্যদের। এখানকার কেউ কেউ ইয়াবার বিনিময়ে খাদ্য সরবরাহের সঙ্গে জড়িত বলে জানান তারা। সীমান্তে আরাকান আর্মির অপরাধমূলক তৎপরতা রোহিঙ্গা প্রত্যাবাসনের অন্তরায় বলে মনে করেন নেতারা। They are doing drug which is coming to the Bangladesh beyond the border, spread in India and other Asia countries and Middle East as far as we know, and also this is affecting to the Bangladesh citizens a lot. So it is very important that international community must condemn what Arakan Army committing crimes against Rohingya and also planting, and there are so many things. They involve also smuggling on human trafficking in Rakhine State. এদিকে গেল এক বছরে প্রায় ৩ শতাধিক জেলেকে অপহরণ করেছে রাখাইনের বিদ্রোহী সশস্ত্র এই গোষ্ঠী। প্রত্যাবাসন ত্বরান্বিত করতে এখনই আরাকান আর্মির প্রতি কঠোর বার্তা দেওয়ার তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। তার পেছনে তার ব্যাকআপ ছিল, হুইচ ইজ কল্ড ডেটারেন্ট এফেক্ট। আমাদের ডেটারেন্ট এফেক্টটা অবশ্যই তৈরি করতে হবে। আমি তাকে বলব তুমি এইখানে না হলে এটা হবে। এখন তো আমি খালি বলি এটা করো করো করো, এটা হবে, এই কথাটা বলার মতো ডিপ্লোম্যাটিক ইয়েতে কোনো সুযোগ থাকছে না। মিলিটারি মাইট ইজ এ ডেটারেন্ট এফেক্ট, এবং এটা আমি কেন করো? তোমার দেশের মানুষ এখানে আছে, 10 লক্ষ মানুষের মধ্যে 50,000 মানুষের ট্রেনিং হলে কোথায় যাবা তখন? সীমান্তে বাংলাদেশ অংশে স্থলের সঙ্গে নদীপথ উন্মুক্ত থাকায় সেই সুবিধা নিচ্ছে রাখাইনের বিদ্রোহীরা। শুধু স্থলপথে নয়, অভিযোগ আছে এই নাফ নদী দিয়েও একটি চক্রের মাধ্যমে ইয়াবার বিনিময়ে খাদ্যপণ্য সংগ্রহ করছে আরাকান আর্মি। আর তাই এই অঞ্চলের সাধারণ মানুষ এবং রোহিঙ্গারা মনে করছে, যদি এই পাট থেকে খাদ্যপণ্য ওষুধসহ প্রয়োজনীয় জিনিস সরবরাহ বন্ধ করা হয়, তাহলেই অনেকাংশে দুর্বল হয়ে পড়বে আরাকান আর্মি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, টেকনাফ। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে 36 ঘন্টার কর্মবিরতি শুরু করেছে দূরপাল্লার বাস চালক শ্রমিকরা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে আগাম ঘোষণা ছাড়াই হঠাৎ সকাল থেকে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী এবং পর্যটকরা। স্বাভাবিক সময়ে যে কোনো দিন এখানে শত শত দূরপাল্লার বাস থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে ফাঁকা চট্টগ্রাম মহানগরীর শাহ আমানত সেতু এলাকা। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সৌদিয়া, মার্শা, পূরবী ও স্বাধীন পরিবহনে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রাখায় তৈরি হয় এই পরিস্থিতি। সকাল 6টা থেকে শুরু হওয়া 36 ঘন্টার এই কর্মবিরতি চলবে শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত। অরিজিনাল বেতন হচ্ছে কি 3780 টাকা, আমাদেরকে 2200 টাকা বেতন দেয়, এই জন্য ধর্মঘট করতেছে। যে বেতন দিচ্ছে ড্রাইভার স্টাফে সেটা হচ্ছে না, এই জন্য ওনারা কর্মবিরতি রেখেছেন। ওরা গাড়ি চালাচ্ছে না, শ্রমিকের গাড়ি না চালালে আমরা তো ধরার কিছু নেই। মালিকরা সমাধান দিয়ে দিলে 1 ঘন্টা পরেই আপনার গাড়ি চালু হয়ে যাবে। ক্লোজ ডোর গাড়িগুলো নাই, এই জন্য তার বদলে আমরা হানিফগুলো ক্লোজ ডোর ছাড়ছি। শহর থেকে দক্ষিণ চট্টগ্রামে এবং কক্সবাজার বান্দরবানে যাতায়াতে অন্যতম ভরসা এসব দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন দূরের যাত্রী ও পর্যটকরা। এই সুযোগে কিছু গাড়ি মাত্রাতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ তাদের। গাড়ির জন্য প্রায় 1 ঘন্টা বসে থাকছি, এখন গাড়ি কোনো খোঁজখবর নাই। এমনি তো গাড়ি ভাড়া হচ্ছে 380 টাকা, ঠিক আছে। আর এখানে এখন মনে করেন এরা যা ইচ্ছে সেরকম করে নিবে। ওদের নাকি বেতন বাড়া নিয়ে এরকম একটা ঝামেলা হয়েছে, এই জন্য ওরা গাড়ি বন্ধ করে রাখছে, অবরোধ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও গাড়ি পাচ্ছে না। গাড়ি না পাওয়ার ফলে মানুষ তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে। দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন পরিবহন শ্রমিকরা। এখন 3 দিন দিচ্ছি তো, আর 7 দিন দেবো, 7 দিন না দিলে 21 দিন দেবো, 1 দিন না 37 দিন দেবো। শ্রমিকের বেতন বাড়া দিতে হবে, দুনিয়ার মজদুর এক হতে হবে। বেতন ভাতা বৃদ্ধি না হলে আরো বাড়া দেবো, অবরোধ বাড়া দেবো। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিঠুন। নির্বাচনের মাধ্যমে নতুন করে শুরুর পথে সংগঠনটি। বিসিবি প্রাঙ্গণে বিকেল ৩টায় শুরু হয় নির্বাচন। ৫টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পান ভোটাররা। এবার সশরীরে তো বটেই, অনলাইনেও ভোট দেওয়ার সুযোগ ছিল। মোট ২১৫ ভোটারের মাঝে ১৮৮ জন ভোট দিয়েছেন, আর যেখানে ১৫৪টি ভোট পেয়েছেন মিঠুন। অন্যদিকে সেলিম শাহেদ পেয়েছেন ৩৪টি ভোট। কোয়াবের নির্বাচনের পদ সংখ্যা 11টি, আর এর মধ্যে 10 পদে একক প্রার্থী থাকায় ভোটের কোনো প্রয়োজন পড়েনি। কেবল সভাপতি পদের জন্য লড়াই হয়েছে আজ। এরই মধ্যে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমান আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট এবং ইমরুল কায়েস। কোনো কিছুর তোয়াক্কা না করেই পশ্চিম তীরকে নিজেদের মানচিত্রে যুক্ত করার রূপরেখা চূড়ান্ত করেছে ইসরায়েল। সংবাদ সম্মেলনে দেশটির অর্থমন্ত্রীর দাবি করেছেন, গুটি কয়েক এলাকা বাদে পশ্চিম তীরের বেশিরভাগই ইসরায়েলি সার্বভৌমত্বের অংশ বানানো হবে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে চিরতরে মুছে দিতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, এমনটাও দাবি করেছেন তিনি। 1967 সালে পশ্চিম তীর দখল করে ইসরায়েল। এরপর 90-এর দশকে অসলো অ্যাকর্ডের আওতায় ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে নিয়ন্ত্রণ তুলে দেওয়ার লক্ষ্যে অঞ্চলটিকে ভাগ করা হয়েছিল 3 ভাগে। গত 30 বছর ধরে পশ্চিম তীর সেই 3 ভাগেই বিভক্ত রয়ে গেছে। রামাল্লাহ, নাবলুস, বেথেলহাম, জেনিন সহ কয়েকটি এলাকা নিয়ে 18% জায়গাকে ভাগ করা হয়েছে এরিয়া এতে, যেখানে বসবাস ফিলিস্তিনিদের এবং এর নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে। যদিও সামরিক অভিযানের নামে নিয়মিতই এসব এলাকায় তাণ্ডব চালায় আইডিএফ। ছোট ছোট বেশ কয়েকটি শহর ও গ্রাম নিয়ে গঠিত এরিয়া বি, যা পশ্চিম তীরের মোট ভূখণ্ডের 22%। এই এলাকায় বেসামরিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে আব্বাস প্রশাসন, তবে নিরাপত্তার পুরোটাই ইসরায়েলের নিয়ন্ত্রণে। বাকি 60% পুরোপুরি তেল আবিবের দখলে, যেখানে অবৈধভাবে বসবাস করছেন প্রায় 5 লাখ ইসরায়েলি। দেশটির যত প্রাকৃতিক সম্পদ রয়েছে তার অধিকাংশই এই এলাকার। এখন 30 লাখ ফিলিস্তিনির জন্য গুটি কয়েক এলাকা রেখে পশ্চিম তীরের বেশিরভাগ অঞ্চলে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পায়তারা করছে ইসরায়েল। গাজা পশ্চিম তীর নিয়ে রাষ্ট্র গঠনের যে স্বপ্ন দেখছেন ফিলিস্তিনিরা, সেটির পথ বন্ধ করতেই নেওয়া হচ্ছে এই উদ্যোগ। জুডাইয়া ও সামারিয়ায় ইসরায়েলের সার্বভৌমত্ব প্রয়োগের সময় এসেছে, যাতে আমাদের ক্ষুদ্র ভূমিকে ভাগ করার এবং এর কেন্দ্রে একটি সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে চিরতরে এজেন্ডা থেকে সরানো যায়। তবে আমরা তাদের উপর আমাদের সার্বভৌমত্ব প্রয়োগ করতে চাই না যারা আমাদের ধ্বংস করতে চায়। শত্রুদের বিরুদ্ধে লড়াই করা উচিত, তাদের আরামদায়ক জীবন দেওয়া নয়। পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বকে বরাবরই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আসছে জাতিসংঘ। বিশ্বের বেশিরভাগ দেশও তাদের এই কর্মকাণ্ডকে স্বীকৃতি দেয় না। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আর এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আপডেট। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।